প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাইয়ে। সাথে আছি আমি নুসরাত জাহান জেন। দর্শক, আজ চ্যানেল আইয়ের জন্মদিন। ২৬-এর তারুণ্যে পদার্পণ করল দেশের প্রথম ডিজিটাল চ্যানেল চ্যানেল আই। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে চ্যানেল আই সবসময় মানুষের কথা বলে, দেশের পক্ষে কথা বলে। দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে তাদের যা যা অবদান এবং গণমাধ্যমের অন্যান্য অবদান নিয়ে আজকে আমরা কথা বলবো ডেডলাইন ৩৬শে জুলাই। বাংলাদেশের প্রথম ডিজিটাল টিভি চ্যানেল চ্যানেল আইয়ের যাত্রা শুরু ১৯৯৯ সালের ১ অক্টোবর। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নেয় চ্যানেল আই। সালের ১ অক্টোবর যাত্রা শুরু হয় চ্যানেল আই সংবাদের। সেদিন ছিল অষ্টম জাতীয় নির্বাচন। নির্বাচনের সর্বশেষ খবর এবং নির্বাচনের ফলাফল প্রদানে সবার আগে ছিল চ্যানেল আই। সংবাদ সম্প্রচারের প্রথম দিনই দেশি বিদেশি দর্শকদের আস্থা অর্জন করে চ্যানেল আই। আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে সবাইকে স্বাগত। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে চ্যানেল আইয়ের যে পথ চলা, সেই পথ চলায় সবসময় চ্যানেল আই সকল কিছুতে সবার আগে প্রাধান্য দেয় বাংলাদেশকে। হৃদয়ে বাংলাদেশ। ওই ঘরে পড়ার পরিবেশ নাই। নাটক, টেলিফিল্ম আর বিভিন্ন অনুষ্ঠান যাই সম্প্রচারিত হয় চ্যানেল আইতে, তার সব কিছুতেই থাকে রুচিশীলতা এবং সামাজিক মূল্যবোধ। সুস্থধারা চলচ্চিত্র নিয়মিত প্রচারিত হয় চ্যানেল আইতে। হৃদয়ে মাটি ও মানুষের মাধ্যমে এ দেশের কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে চ্যানেল আই। চ্যানেল আইতে নিয়মিত প্রচারিত হয় প্রকৃতি ও জীবন অনুষ্ঠান, যার মাধ্যমে দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করে চলেছে চ্যানেল আই। তৃতীয় মাত্রা, টু দ্য পয়েন্ট, ডেডলাইন ৩৬শে জুলাই সহ বিভিন্ন টকশোর মাধ্যমে দর্শকদের আরও কাছে পৌঁছেছে চ্যানেল আই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সবসময় এগিয়ে চ্যানেল আই, আর এ কারণে চ্যানেল আই সংবাদের রয়েছে দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা। চ্যানেল আইয়ে জন্মদিন মানেই এক উৎসব, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হয় মিলন মেলা। দলমত নির্বিশেষে শুভেচ্ছা জানান সকল রাজনৈতিক দলের নেতারা। চ্যানেল আই কার্যালয় আর পর্দায় এ আয়োজন চলে কয়েকদিন। তবে চ্যানেল আইয়ের বিশেষ এই দিনে এবারে নেই কোনো উৎসব, নেই কোনো আয়োজন। উৎসব আয়োজনের পুরো অর্থই দেয়া হবে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের। সেই সাথে এই অর্থ আরও দেওয়া হবে বর্ণাঢ্যদের সহযোগিতায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে চ্যানেল আই আয়োজিত ডেডলাইন ৩৬শে জুলাই স্টুডিওতে আছেন সজীব তালুকদার, মডেল অ্যান্ড অ্যাক্টর। আমাদের সঙ্গে আছেন জুমাতুল বিদা, জার্নালিস্ট, চ্যানেল 24, এবং সঞ্জয় বসাক পার্থ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট, বিউপি। কেমন আছেন আপনারা তিনজন? আলহামদুলিল্লাহ। আপনাদের তিনজনের কাছেই আমার আসলে এক এক করে প্রশ্ন থাকবে। গণ অভ্যুত্থানের সময় আপনারা যে প্রফেশনে ছিলেন, সেখানে কি কোনো বাধার সম্মুখীন আপনারা হয়েছেন কিনা? আসলে প্রথমেই আমি খুব শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবো যারা এই আন্দোলন এবং এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, এবং যারা এখনও অসুস্থ আছেন, যাদের প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে না, এবং তাদের সুস্থতা আমি কামনা করব। এবং যদি তাদের প্রপার ট্রিটমেন্ট না হয়ে থাকে, কেন হচ্ছে না বা তারা কি আসলেই সুস্থ হচ্ছে কিনা, সেই ব্যাপারটা নিয়ে উদ্যোগী হওয়ার কথা সবাইকে আহ্বান জানাবো। গণ অভ্যুত্থানের সময় আপনি তো এই প্রফেশনেই ছিলেন, জি। কোনো ধরনের ব্যক্তিগতভাবে বাধার সম্মুখীন আপনি হয়েছিলেন কিনা? আসলে সেটা অনেক জায়গা থেকে এসেছে, কিন্তু আমি হয়তো নামগুলো মেনশন করব না। ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে এরকম ছিল যে তুমি তো আসলে এটার জন্য না, বা এই জবটা তোমার না, মানে ইউ ক্যান ডু সামথিং ডিফারেন্ট, বা তুমি অন্য একটা রোল প্লে করতে পারো। সো এই প্রেশারগুলো সবসময় ছিল, মানে ফ্রম দ্য বিগিনিং টু লাস্ট। কিন্তু দিন শেষে আমাদের কাছে বা আমার ইন্ডিভিজুয়ালি মনে হয়েছে যে ইটস এ রেসপন্সিবিলিটি। সো আমার যেই দায়িত্বের জায়গাটা,
সেটাতে আমাকে যে যাই বলুক, আমি যত বাধা, ইভেন আমি যেই অবস্টেকেলগুলো ফেস করেছি সেটা আমি কখনোই কাউকে বলতেও যাইনি, কারণ আমি যদি এটা স্প্রেড করি আমার মনে হতো যে আমার ছোটো ভাই যে আছে সে ভয় পাবে, সো আমি এটা নিয়ে বদার ছিলাম না। কিন্তু হ্যাঁ, অনেক অবস্টেকেল এসেছে। আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে মাতুল বিদা, সেটা আপনি তো হলেন যে একজন রিপোর্টার, আপনি আন্দোলনকালীন সময়ে আপনি তখনও নিউজ রিপোর্ট কভার করেছেন, তখনকার সময় আর এখনকার সময় কোনো পার্থক্য আসলে আপনার চোখে পড়ছে কিনা? গণমাধ্যমের অবস্থান সবসময় থাকে যে আমরা জনগণের কথা বলি, সাধারণের চাহিদা কিংবা সাধারণের মাঝে যেই অপূর্ণতা থাকে সেটি কিভাবে সমাধানের পথ এগিয়ে নেওয়া যায় সেই পরামর্শটুকু তুলে ধরার চেষ্টা করি। যদিও সমাধানের দায়িত্বটুকু আসলে আমাদের না, সেটি এক পক্ষ থাকবেন রাষ্ট্র, অন্য পক্ষ হচ্ছেন যিনি ভোগ করবেন। এর মাঝে উভয় পক্ষের একটা চাপ সবসময় থাকে এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি অবস্থান যখন গণ অভ্যুত্থানের শুরুটি আসলে 5 জুন দিয়ে শুরু হয়, সেই 5 জুন থেকে একেবারে 5 অগস্ট পর্যন্ত নানাবিধ চাপ, সেটি সরকারের পক্ষ থেকে হোক, বিভিন্ন মহল থেকে হোক, এটি সংবাদ মাধ্যমকে আসলে এর মধ্য দিয়েই যেতে হয়েছে। সৌভাগ্যবশত আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি, অর্থাৎ যেই চ্যানেল 24-এ কাজ করি, সেখানে আমার প্রাতিষ্ঠানিকভাবে কোনো ধরনের চাপের সম্মুখীন হইনি। যেমন আমার রিপোর্টগুলো দেখলেই খুব সহজে এটা বোঝা যায় যে 5 জুনে যেই টোনটা ছিল আমার রিপোর্টের, 5 অগস্টেও সেই টোনটাই ছিল আমার রিপোর্টের। এর মাঝে 18-তে কী হলো, 19-এ কী হলো, আমার সরাসরি সম্প্রচারে যাওয়া, আইনশৃঙ্খলা বাহিনীর আমার উপর চড়াও হওয়া, কিংবা রাত বিরাতে খুঁজে বেড়ানো, কয়েকবারই চাবি নিয়ে আমার ঘুরে বেড়ানো, এগুলো আসলে পরিবেশ পরিস্থিতির একটা অংশ হয়ে দাঁড়ায়। চাপটা নিয়েই আমরা হেঁটে বেড়াই। এরপরও বুদ্ধিমত্তা এবং পুরো শরীর জুড়ে কলিজা নিয়েই আসলে এগিয়ে যেতে হয় গণমাধ্যমকে। সেই চাপটা সহই এখনও এগিয়ে যাচ্ছি, সামনের দিনও হয়তো এভাবেই যেতে হবে। আচ্ছা, সঞ্জয় বাসাক পার্থ, আপনার কাছে একটু জানতে চাইবো, যে প্রশ্নটি আমি বিদার কাছে করেছিলাম সেই প্রশ্নটি আপনার প্রতিও রইল আমার, যে গণ অভ্যুত্থানকালীন সময় এবং তার পরবর্তী সময়ে গণমাধ্যমের কী ধরনের পার্থক্য আপনার নজরে আসছে বা কেমন যাচ্ছে? আমরা যদি 5 আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী যে গণমাধ্যমের যে সামগ্রিক কার্যবিধি বা কার্যপরিধি সেটার দিকে যদি একটু তাকাই, তাহলে মোটা দাগে দুটি বড় পরিবর্তন আমার চোখে ধরা পড়েছে। এর মধ্যে সবচেয়ে যেটি আমার চোখে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সেটি হচ্ছে এখন এই বিগত 2 মাসে গণমাধ্যম আবার সেই তার যে পুরানো যে দায়িত্ব, অর্থাৎ চিরকালীন যে দায়িত্ব, পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থে যে ফেরত যাওয়া, সেটার দিকে আবার ফেরত যেতে পারছে। এটা আমার কাছে সবচেয়ে বড় একটা পরিবর্তন মনে হয়। কারণ আমরা জানি গণমাধ্যমের অনেক দায়িত্ব আছে, কিন্তু যেই দায়িত্বটা আসলে পালন না করলে গণমাধ্যম আর গণমানুষের মাধ্যম থাকছে না, সেটা আসলে সরকারের প্রচার মাধ্যম হয়ে যায়, সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট সার্ভ করা। তো আমরা সবসময় বলি যে গণমাধ্যম হচ্ছে ভয়েস অফ দ্য ভয়েসলেস, মানুষের কথা গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবে বা আমরা শুনতে পাবো। এই দায়িত্বটাতে গত 15 বছরে আমরা যদি একটু তাকাই, সেটা বিভিন্ন কৌশলে চেষ্টা করা হয়েছে গণমাধ্যম যেন আসলে এই জনস্বার্থ সার্ভ করা থেকে দূরে সরে যায়। একেবারে যে দূরে সরে গেছে সেটা আমি বলবো না, কারণ অবশ্যই ভালো রিপোর্ট হয়েছে, কিন্তু যে মাত্রায় হওয়ার কথা ছিল বা যে সংখ্যায় হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তো আমরা যদি এই 5 আগস্ট পরবর্তী সময়ের দিকে তাকাই, এখন আমরা দেখতে পারি যে আসলে এই যে এত আর্থিক দুর্নীতির খবর এখন সামনে আসছে, যেগুলো কিন্তু রাতারাতি ঘটেনি, একটা দীর্ঘ সময় ধরে এই আর্থিক দুর্নীতিগুলো ঘটেছে, কিন্তু সেগুলো প্রকাশ্যে আসতো না নানা কারণে। আমি যখন আমার সাবেক সহকর্মীদের সাথে এবং অনেক সাংবাদিকদের সাথে যখন কথা বলি যে ভাই আপনারা কি এগুলো জানতেন না, এত এত ঘটনা ঘটছে, সবাই একই কথা বলেছেন যে আমাদের কাছে প্রচুর তথ্য উপাত্ত ছিল, আমরা জানতাম আসলে কি হচ্ছে, কিন্তু আমাদের উপায় ছিল না সেটা প্রকাশ্যে আনার। কখনো সরকার আমাদের হাত পা বেঁধেছে, কখনো আমাদের নিজেদের প্রতিষ্ঠানেই আমাদেরকে হাত পা বেঁধেছে, এটা আসলে প্রকাশ করা যাবে না। তো এইটা আমি মনে করি যে এখন এই যে দুর্নীতির খবর, অনিয়মের খবর প্রকাশ্যে আসছে বড় বড়, এইটা আসলে এই গণ অভ্যুত্থান পরবর্তী যে গণমাধ্যমের পরিবর্তন, এটা সবচেয়ে বড় এবং ইতিবাচক পরিবর্তন। ব্যাক টু সজীব তালুকদার, আপনার কাছে প্রশ্ন করব, আজ চ্যানেল আইয়ের জন্মদিন, এবং হলো যে বাংলাদেশের যখন আমরা গণমাধ্যমের কথা বলি তখন আসলে আমাদের চ্যানেল আইয়ের নাম নিতেই হয়। এবং আমি যতটুকু জানি এবং আমরা যতটুকু জানি যে আপনার ক্যারিয়ারের উত্থানটা আসলে চ্যানেল আইয়ের হাত ধরেই শুরু হয়েছিল। আমি এই ব্যাপারে একটু জানতে চাইবো। আপনি ঠিকই বলেছেন, মানে আমরা একটা রিয়েলিটি শো দিয়ে হচ্ছে আমার ক্যারিয়ার শুরু, সেটা চ্যানেল আই থেকেই। আমি প্রোগ্রামের নামটা আবার নিতে চাই,
ফেয়ার অ্যান্ড লাভলি মেন, চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি, যেখানে আমি 3rd রানার আপ ছিলাম। তো চ্যানেল আই থেকে আমি অনেক কিছু শিখেছি বলতে এটা তো একটা ইন্টারনাল জার্নি ছিল চ্যানেল আই থেকে বের হওয়াটা, কিন্তু এর পরের জার্নিটার জন্য চ্যানেলে আমাদেরকে কিছু প্রিপেয়ার করেছে এবং সেই ধারাবাহিকতায় আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। সো চ্যানেল আইকে অনেক কংগ্রেচুলেশনস, এবং সবসময় চ্যানেল আইয়ের এই পরিবারটার সাথে থাকতে চাই, সুখে দুঃখে বিপদে আপদে সব সময়। ধন্যবাদ। আমি একটু মাতুল বিদা আপনার কাছে ফেরত আসব। আমাদেরকে কিছুক্ষণ আগে মিস্টার পার্থ স্যার বললেন যে গণমাধ্যম হলো গণমানুষের মাধ্যম, রাইট? কিন্তু হলো যে গত 15-16 বছর হলো যেটা গণমানুষের নয়, বরঞ্চ হলো যে যেটা আপনি বললেন আসলে নির্দিষ্ট কিছু পারপাস সার্ভ করেছে, আসলে প্রাতিষ্ঠানিক হোক সেটা সরকার দলীয় হোক, যে কোনো চাপের সম্মুখীন হয়ে তারা আসলে তাদের কাজটি করতে পারেনি। সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা জানতে চাইবো, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমাদেরকে শুধু এই প্রেক্ষাপটে একটু জানাবেন। দৃষ্টিভঙ্গি অনেক বড় একটা বিষয়। সেটি সাধারণের কাতারে ওই চেয়ারে বসে দেখলে আমরা একভাবে দেখি, আর যখন আমি গণমাধ্যমের চোখে দেখি তখন ভিন্নভাবে দেখি। ওনার দৃষ্টিভঙ্গিতে উনি যে নিউজটা দেখতে চাইবেন সেটিই দেখবেন। গেল 16 বছরে এমন কি কোনো নিউজ আছে যেটা করে নাই গণমাধ্যম? এই প্রশ্ন কিন্তু ছুড়ে দেয়া যায় সাধারণের দিকে। কারণ উনি যেই কথাটা বললেন অনেক কাগজ ছিল করা হয় নাই, তাহলে এটা যিনি করতে পারেন নাই সেটা তার ব্যর্থতা, এটি কোনো নির্দিষ্ট গণমাধ্যমের ব্যর্থতা নয়। কারণ এই আমলেই কিন্তু প্রশ্ন ফাঁসের মতো নিউজ হয়েছে গণমাধ্যমে, বিসিএস এর প্রশ্ন ফাঁসের মতো নিউজ হয়েছে গণমাধ্যমে, ভোটের জালিয়াতি নিয়ে নিউজ হয়েছে এই চ্যানেল আইতেই, এবং অসম্ভব সুন্দর কিছু ইনভেস্টিগেশন রিপোর্টও এসেছে। ঠিক যেই আসনে আমি বসে আছি, যেই ভবনে বসে আছি, এই ভবনের প্রকাশিত খবরে অস্বীকার করার কোনো সুযোগ নাই, চুপ ছিল কোনো গণমাধ্যম। হ্যাঁ, সীমাবদ্ধতা ছিল, সীমাবদ্ধতার মাঝেও নিজ নিজ প্রক্রিয়ায় কিন্তু মানুষ চেষ্টা করেছে, অর্থাৎ সংবাদ মাধ্যমগুলো চেষ্টা করেছে নিজেদের কাছের খবরগুলো তুলে ধরার। এখন আমি চ্যানেল আইকে দেখব, চ্যানেলের ওই রিপোর্ট দেখব কি দেখব না, এটা কিন্তু আমার মানে দর্শকের বিষয়। সেই দর্শক যদি না দেখেন, ওই ব্যর্থতার দায় তো একটি প্রতিষ্ঠান নিতে পারেন না। তাই গণমাধ্যম যেই কাজটি আগেও করে গিয়েছে, গণমানুষের কথা বলে গিয়েছে, সীমাবদ্ধতার মাঝেও এখনও বলে যাচ্ছে গণমানুষের সেই কথাগুলো। তখন যেই যে বিষয়টি নজরে আসেনি, এখন হুজুগে সেটি নজরে আসছে খুব ভালোভাবে। মবের বিষয়টি আগে নজরে আসেনি, এখন খুব বেশি নজরে আসছে আমাদের। বিষয়টা হচ্ছে আমরা কখন কি দেখতে চাই সেটা। গণমাধ্যম তার কাজটা আগেও করেছে, এখনও করছে, আগামীতেও করে যাবে। আমরা কিভাবে দেখতে চাই, কিভাবে দেখব, সেটাই হচ্ছে মুখ্য। ব্যাক টু ইউ। আমার একদমই হলো যে বিদার কথা রেস্টে নিয়ে আমি একটু জানতে চাচ্ছি। উনি বললেন যে গণমাধ্যম আসলে তার কাজ করে গেছে, রাইট? কিন্তু সেই কাজ আসলে জনগণ দেখতে চায়নি, বা হলো যে কে দেখেছে কে না দেখেছে সেটা তার ব্যক্তিগত চয়েস। আমি এইটুকু আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার, আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এসে সেটা কি কারণে জনগণ এখন সেটা দেখছে, এখন সেটা বলছে যে গণমাধ্যম আসলে দেখছে, কিন্তু বিগত যেটা বিদা বললেন যে বিগত 16 বছরও আসলে কেউ চুপ ছিল না, যে কোনোভাবেই হোক তারা দেখিয়েছেন, চেষ্টা করেছেন দেখানোর, তখন কেন আসলে জনগণ দেখতে চায়নি? আমি কিন্তু কোথাও অস্বীকার করিনি যে গণমাধ্যম 16 বছরে কাজ করেনি বা রিপোর্ট করেনি, সেটা আমি কোথাও বলিনি। অবশ্যই করেছেন, হয়তো সারভাইভ করার প্রশ্নই উঠতো না। এবং যতই চাপ থাকুক গণমাধ্যম তার কাজ করেই যায় আসলে, যত চাপে আসুক। এটা শুধুমাত্র যে বাংলাদেশের জন্য তা না, পুরো বিশ্বেই সাংবাদিকতার উপর একটা চাপ থাকবে, সবসময় থাকবে। এর ভিতর দিয়ে কাজ হয় এবং বাংলাদেশেও ভালো কাজ হয়েছে। আমার প্রশ্নটা যেটা ছিল যে আরও বেশি হওয়ার জায়গা ছিল কিনা, সেটা হয়তো বা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে করতে পারেনি, সেটা ছিল আমার বিষয়। আমার কাছে যেটা মনে হয় যে গণমাধ্যম কাজ করেছে, সীমাবদ্ধতার মধ্যে নজরে কেন আসেনি, এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের যে যুব সমাজ বা তরুণ সমাজ যেটা, তাদের পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা এতদিন একটু কম ছিল না বলবো না, কম ছিল। এবং আমি যেহেতু ছাত্রদের ক্লাসে পড়াই, সো তরুণ সমাজের সাথে একটা মানে নিবিড় একটা ইন্টারাকশন আমার হয়। তো এই গণ অভ্যুত্থানের আগে যখন আমি পড়াতাম বা তাদের সাথে ইন্টারাকশন করতাম, তখন তাদের ভিতরে যে পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা ছিল, বা আমি যদি বলি পত্রিকা পড়ার যে হার ছিল, সেটা তুলনামূলক কম ছিল। তারা খুব একটা আগ্রহী ছিল না, তারা অন্য বিষয়ে আগ্রহী ছিল রাদার দেন নিউজ। এখন তাদের ভিতরে এই পলিটিক্যাল যে অ্যাওয়ারনেস, কনসাসনেস এবং রাজনীতি সম্পর্কে জানতে চাওয়ার ইচ্ছা, এটা বেড়েছে।
আগের তুলনায়। এই কারণে হতে পারে যে আলোচনায় হতে হতে নিজেদের ভিতরে আলোচনায় থাকতে থাকতে বিভিন্ন ইস্যু এখন ফোকাসে আসছে, যেটা হয়তো বা আগেও রিপোর্ট হয়েছে কিন্তু ফোকাসে আসে না, কারণ তারা আসলে ওটা নিয়ে আলোচনা করতে চায় না, তাদের জানাশোনার পরিধি বা ইচ্ছাটা একটু কম ছিল ওই সময়, এখন যেটা বেড়েছে। সো আমি ওনার সাথে একেবারে দ্বিমত করছি না, আবার পুরোপুরি সহমত না যে আসলে সব করে ফেলতে পেরেছে গণমাধ্যম, এটাও আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সীমাবদ্ধতা ছিল, থাকবে, এর ভিতরে আরও হয়তো বা কীভাবে আগানো যায় গণমাধ্যমের, সেটা নিয়ে একটু সব মহলেই আসলে আলোচনার দরকার আছে, কারণ গণমাধ্যম তো আর একা আগাবে না, সরকার, জনগণ, গণমাধ্যম সবাইকে একসাথে আগাতে হবে আমাদের। সো আমি মনে করি এখানে আরেকটু আমাদের আত্মপর্যালোচনারও সুযোগ আছে সব মহলের। আচ্ছা, এখানেও আসলে আমরা দেখতে পাচ্ছি তারুণ্যের জয় জয়কার। আমি জি। একটা ব্যাপার অ্যাড করতে যাচ্ছি, আমি ওনার সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি যে গণমাধ্যম মানে তো মানুষের সাথে কাজ করবে সেই মাধ্যম, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গ থেকে আমরা যেটা দেখতাম যে গণমাধ্যম মানে হচ্ছে যে কিছুটা চাটুকারিতা কেন্দ্রিক হয়ে গেল। যেমন আমি যদি আমাদের এক্স প্রাইম মিনিস্টারের আমি প্রেস কনফারেন্সগুলো দেখি, সেখান থেকে আমরা আসলে আমাদের সমাজ কি শিখছে, আমাদের যারা দেখছে গণমাধ্যমকে, বা একটা সোশ্যাল মিডিয়াতে একটা গুজব রটে যাচ্ছে, আমি মেইন স্ট্রিম মিডিয়াতে যখন দেখছি যে না, এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, বা মানে ফেসবুকের নিউজটা বেশি ক্রেডিবল মনে হচ্ছে আমার মেইন স্ট্রিম মিডিয়া থেকে। সো এইটার দায়ভার তো আপনি এড়াতে পারবেন না। দৃষ্টিভঙ্গি অনেক বড় বিষয়। একটি মাধ্যমকে পুঁজি করে আপনি কখনো বলতে পারেন না তার সকল অংশ খারাপ। একটি অবস্থানকে পুঁজি করে কখনো বলতে পারেন না তার প্রতিটি অঙ্গ খারাপ। একটি মানুষের একটি আচরণকে দেখে আপনি তাকে জাজ করতে পারেন না মানুষটি খারাপ। তাই আপনাকে, যদি আপনার কোনো একটি স্পেসিফিক যে এই চ্যানেল কিংবা এই সংবাদ মাধ্যম আমার পছন্দ হচ্ছে না, তার তথ্য দেয়া কোয়ালিটি আমার ভালো লাগছে না, তার গুণগত মান নেই, বা তার যোগ্যতা নিয়ে আপনার প্রশ্ন উঠছে, এখানে আরও 36টি আছে, দেখুন, পড়ুন। পত্রিকা আছে ইন্টারন্যাশনালি যারা আন্তর্জাতিকভাবে ভরসা রাখে। একটি চ্যানেল হেঁটে গিয়ে কিন্তু 26 বছর হয়ে যায়নি চ্যানেল আইয়ের, অবশ্যই তারা কিছু করেছেন, করে যাচ্ছেন, এর জন্য তারা আমি আছেন। যদি আরেকটু more এর জন্যই specific- আপনার আসলে গ্রহণযোগ্যতাটুকু আমি গড়ে হলাম তুলতে এই যে হবে। দৃষ্টিভঙ্গি থেকে আসবো, সাংবাদিকতার কথা বলছিলাম আমরা, গণমাধ্যমের কথা বলছিলাম। আচ্ছা সজীব তালুকদার, আপনার যে কর্মক্ষেত্র, আপনি মডেল এবং অ্যাক্টর, আপনার পেশায় আপনি কি ধরনের পার্থক্য আসলে দেখতে পাচ্ছেন? গণমাধ্যম মানে তো নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা গণ অভ্যুত্থানকালীন সময় এবং তার পরবর্তী এখন যে সময়টা চলছে এর মধ্যেখানকার যে পার্থক্য আসলে ঘটে গেছে সেগুলো নিয়ে একটু কথা বলি। চলুন আপনার সেক্টরে যাই আমরা আমার একটু। সেক্টর এখানে তো আসলে এখন একটা রিফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা অনেক গ্রুপিং দেখলাম এতদিন, অনেককে দেখলাম, কে কি রোল প্লে করেছে সেটা বুঝলাম, কিন্তু দিন শেষে আমাদের কাজটা কিছুটা আমার মনে হয়েছে থমকে আছে। মানে সবাই এখনও মনে হচ্ছে ফুললি প্রিপেয়ার্ড না যে না, কাজ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, সিনিয়রদের অবশ্যই আমরা সম্মান করব, তাদের থেকে তাদের লার্নিংটা আমরা নেব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের তরুণদেরকেও সুযোগ করে দিতে হবে সব জায়গায়। মানে আমি একটা প্লেস নিয়ে আসি, মানে এই না যে আমি এটা হোল্ড করে রাখবো সারাক্ষণ, আমার তাদেরকে হেল্প করতে হবে। সো আমার একটা ব্যাপার ভালো লাগছে যে আগে আমি এই বন্ডিংটা সবার মধ্যে দেখতে পাইনি, মনে হয়েছে একটা দূরত্ব, সবার সাথে সবার একটা দূরত্ব, এইটা এখন অনেকটাই কমে আসছে। এবং আমি আশা করি যে সামনে অনেক ভালো কাজ হবে, এবং যারাই হচ্ছে অভিনয় করতে বা হচ্ছে মডেলিং ইন্টারেস্টেড, তারা একটা প্রপার একটা ওয়েতে আসবে, পজিটিভিটি দেখতে পাচ্ছেন। প্রশ্ন যেটা হলো যে পজিটিভিটির কথা হচ্ছিল, আমরা তখন ধরে বিনোদন জগতের পজিটিভিটির কথা বলছিলাম, কি ধরনের পজিটিভিটি এবং কি ধরনের স্ট্রাকচার আপনারা হলো যে গণমাধ্যম থেকে আশা করেন ভবিষ্যতে? অবকাঠামোগত উন্নয়ন ভিন্ন জিনিস, তবে নিজেদের মধ্যকার যে ইতিবাচক ভাবনা, এটি আসলে সবার মাঝেই থাকা উচিত। অনেক সময় দেখা যায় যে কোনো একটি নির্দিষ্ট অংশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা প্রভাবিত হন। এই প্রভাবিত হতে স্বাভাবিক, আপনি নির্দিষ্ট সময় যাবত দীর্ঘদিন 12 বছর 15 বছর একটি অংশেরই সংবাদ সংগ্রহ করছেন, প্রভাবিত হওয়াটা খুব স্বাভাবিক। যখন ওই প্রভাবিত হওয়ার পরও সেই অংশের নেতিবাচক দিকগুলোও তুলে ধরার মন মানসিকতা তৈরি হয়ে যাবে, অর্থাৎ সংবাদ মাধ্যম ওরকম স্ট্রং হয়ে যে না, আমি নিজে আমার বিটের একটি বাজে দিক তুলে ধরলাম, বাজে দিক উপস্থাপন করলাম এবং আমার শির দ্বারা কাঁপলো না, এই পজিটিভ ভাইবটা হয়ে গেলেই দুর্দান্ত হয়ে যাবে। এবং খুবই সৌভাগ্যবান যে আমার প্রতিষ্ঠান এমনই, যার কারণে আমার কলমকে কখনো থামাতে হয় নাই,
কখনো আমার ব্যাক স্পেস টিপতে হয় নাই, কখনো মনে করতে হয় নাই যে এটা বলে ফেলার পরে আমার হয়তো আটকাতে হবে। এটা শুধুমাত্র আমার প্রতিষ্ঠান না, প্রত্যেকটা গণমাধ্যমে ছড়িয়ে যাক। এটি আসলে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করবে প্রত্যেকটা মানুষের মনে। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইব সেম প্রশ্ন। একই প্রসঙ্গে যদি আমি বলি যে ইতিবাচকতা বা নতুন কি আমরা আসলে চাই এই পরিবর্তিত পরিস্থিতিতে, আসলে আমরা সব সেক্টরেই কিছু না কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। তো আমি যদি গণমাধ্যমের সেক্টরের কথা বলি, উনি যেটা বললেন সেটা তো আছেনই। আমি আরেকটা বিষয়ে একটু আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখি যে গণমাধ্যমে সব শ্রেণী পেশার মানুষের অধিকার নিয়ে কথা বলা হয়, যেটা বলা উচিত, কিন্তু যারা আসলে গণমাধ্যম কর্মী তাদের যে অধিকার, সেটার বেলায় আমরা কি আসলে পরিপূর্ণভাবে সোচ্চার হতে পারছি কিনা, এটা একটা আলোচনার বিষয়। কারণ আসলে আমরা যেটা জানি যে সংবাদ মাধ্যম কর্মীদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়ন করার কথা, যেটা আসলে এখনও পত্রিকায়, বেশিরভাগ পত্রিকা আসলে বাস্তবায়িত না। কিছু কিছু পত্রিকা আছে বাস্তবায়ন করেছে এবং অনেক পত্রিকা আসলে বাস্তবায়ন করেনি। যেটা আমার কাছে মনে হয় যে আমি আশা করব যে পরিবর্তিত পরিস্থিতিতে এই পরিস্থিতিটার আসলে বদল হওয়া উচিত, যে সাংবাদিকদের যে আর্থিক নিরাপত্তা, পেশাগত যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দিকটা আসলে আরও নিশ্চিত হওয়া উচিত। তাদের যেটা প্রাপ্য সুযোগ সুবিধা সেটা যেন দেওয়া হয়। এবং টেলিভিশন চ্যানেলগুলোতে এখনও প্রাতিষ্ঠানিকভাবে ওয়েজ বোর্ড বাস্তবায়ন করার সুযোগ আসেনি, সেটা যেন চালু হয়। আমি চাইবো যে প্রত্যেকটি সংবাদ মাধ্যম কর্মীর জীবন মানের যেই উন্নয়ন এবং নিশ্চয়তা, সেটা যেন নিশ্চিত করা হয়। এটা মানে আমি এই পজিটিভিটিটা চাইবো এই পরিবর্তিত পরিস্থিতিতে। আচ্ছা, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, সজীব তালুকদার, মাতুল বিদা এবং সঞ্জয় বাসাক পার্থ স্যার, এবং আপনাদেরকে ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম গণমাধ্যম কর্মী এবং তাদের ভাবনার কথা, জানলাম আমরা গণমাধ্যমের অবদান। গত 15 বছর বা 16 বছর গণমাধ্যম কি আসলে চুপ ছিল, নাকি তারা তাদের স্ট্র্যাটেজি পাল্টে ঠিকই পৌঁছে দিয়েছে সংবাদ গণমানুষের কাছে? শুনলেন এতক্ষণ ধরে তাদের নিজ নিজ ভাবনা। আমরা জানলাম কিভাবে দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে খবর পারসিভ করার ক্ষমতা। দর্শক, আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রসঙ্গে। আমি নুসরাত জাহান জেরি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে।